ছিল মূলদ এবং অমূলদ সংখ্যা, যেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে জানবো। মূলদ এবং অমূলদ সংখ্যা আমরা পূর্ণ সংখ্যা এবং বর্গ এবং বর্গমূল শিখেছিলাম, তাই না? বর্গ এবং বর্গমূল, যেমন বর্গ কোনটা? বর্গ হচ্ছে কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারাই গুণ করলে আমরা যে গুণফল পাই এটাই হচ্ছে বর্গ। কার বর্গ? তিনের বর্গ নয়, এখানে তিনের বর্গ নয়। আবার নয়ের বর্গমূল কত বলো তো? নয়ের বর্গমূল কত জুনায়েদ? তুমি কি? জি স্যার, 3। নয়ের বর্গমূল 3। হ্যাঁ, তো একটার উল্টা। হ্যাঁ, তিনের বর্গ হচ্ছে 9 আর নয়ের বর্গমূল হচ্ছে 3। হ্যাঁ, তো বর্গ এবং বর্গমূল এটা। আর হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো? পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো বলতো? কোন সংখ্যার, হ্যাঁ, কোন সংখ্যার বর্গমূল যখন পূর্ণবর্গ সংখ্যা হয় তখন সেই সেই সংখ্যাটি, হ্যাঁ, সেই সংখ্যাটি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যেমন দেখো, 3 গুণ 3, হ্যাঁ, 9, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। কারণ এদের এই সংখ্যাটির বর্গমূল কি? দুইটাই পূর্ণবর্গ, দুইটাই কি পূর্ণ সংখ্যা। দেখো এখানে 9-এর বর্গমূল কত? এখানে 9-এর বর্গমূল হচ্ছে 3 না? জি স্যার। হ্যাঁ, 3। তো এই যে 3, এটা কিন্তু পূর্ণ সংখ্যা। এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তাহলে যখন কোনো সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা হবে তখন এই যে সংখ্যাটি এটি হবে কি সংখ্যা? পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তো পূর্ণবর্গ সংখ্যা 9 এরকম একটি উদাহরণ বলতে পারো? পূর্ণবর্গ সংখ্যা 9 এরকম একটি সংখ্যা বলতে পারো কি? পূর্ণবর্গ সংখ্যা 9 এরকম একটি উদাহরণ, এমন একটা সংখ্যা বলতো। আচ্ছা, যদি না না তোমার না বলতে পারো না বা না জেনে থাকো, সেটা বলবা যে জানি না, ঠিক আছে? স্যার, 16 না? 16। 16 তো পূর্ণবর্গ সংখ্যা, কারণ 16-কে 4 × 4 লেখা যায় না? জি। জি স্যার। এর বর্গমূল কি পূর্ণ সংখ্যা না? 4 তো পূর্ণ জি। সংখ্যা। আমাদের পূর্ণ সংখ্যা কোনগুলা এটা তো জানতে হবে। পূর্ণ সংখ্যা মানে কি, যে কোনগুলা পূর্ণ সংখ্যা? কোনগুলা পূর্ণ সংখ্যা? 2 3 7 8। 2 3 7 8 পূর্ণ সংখ্যা। হ্যাঁ, এটা ঠিক আছে, 2 3 7 8। হ্যাঁ, তবে -2, -3, -7, -8 এরাও পূর্ণ সংখ্যা। হ্যাঁ, শূন্য, শূন্যও কিন্তু পূর্ণ সংখ্যা। কিন্তু পূর্ণ সংখ্যা এই যে 2/1 মানে ভগ্নাংশ যেগুলো সেগুলো পূর্ণ সংখ্যা না। যে সংখ্যাগুলো এরকম লব হর থাকে সেগুলা কি পূর্ণ সংখ্যা না। ঠিক আছে? যেগুলা ভগ্নাংশ এগুলা পূর্ণ সংখ্যা না। আবার যেগুলা সংখ্যাতে দশমিক আছে, যেমন ধরো 2, 1, 3 এই ধরনের দশমিক থাকবে, সেগুলো পূর্ণ সংখ্যা না। বুঝছো? বুঝছো কথা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা পূর্ণ সংখ্যা কোনগুলো সেটা আমরা কিন্তু জানলাম, যে যেগুলা ভগ্নাংশ হবে না, হ্যাঁ, লব হর থাকবে না, যে সংখ্যাগুলোতে লব হর থাকবে না। এটাও তো একটা সংখ্যা, 2/1, এটাও একটা সংখ্যা। সংখ্যা সেই সংখ্যাটা কি ভগ্নাংশ সংখ্যা। আর এটা হচ্ছে দশমিক সংখ্যা। কিন্তু এরা পূর্ণ সংখ্যা না। এরা পূর্ণ সংখ্যা না, কারণ কি জানো? এরা পূর্ণ সংখ্যা না কারণ হচ্ছে পূর্ণ মানে কি সম্পূর্ণ থাকবে। হ্যাঁ, ধরো একটি কেক, হ্যাঁ, তো ওখানে আমি এক ব্যবহার করতেছি, কিন্তু আমরা যখন অর্ধেক বলবো সেটা কি আর পূর্ণ থাকলো? কেকটা তো অর্ধেক হয়ে গেল, তাই না? তো এরকম ভগ্নাংশ থাকা যাবে না এবং দশমিক থাকা যাবে না। ওই সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে? ভগ্নাংশ থাকবে না পূর্ণ সংখ্যাতে।
ভগ্নাংশ থাকবে না এবং দশমিক থাকবে না। দেখো এই সংখ্যাগুলোর কোথাও কি দশমিক আছে, ভগ্নাংশ আছে এই সংখ্যাগুলোতে? না স্যার। না। ঠিক আছে, তাহলে আমরা একটু সাধারণ আইডিয়া নিয়ে নিলাম কোনগুলা পূর্ণ সংখ্যা। তো এই যে থ্রি, থ্রি, এটা কি এখানে কোথাও ভগ্নাংশ আছে, দশমিক আছে? নাই। না। সুতরাং সুতরাং নয় পূর্ণবর্গ সংখ্যা, কারণ নয়কে দুইটা দুইটা পূর্ণ সংখ্যার গুণফল হিসেবে লেখা যায়। নয়কে দুইটা পূর্ণ সংখ্যার গুণফল হিসেবে লেখা গেছে, ঠিক আছে? নয়কে দুইটা পূর্ণ সংখ্যার গুণফল হিসেবে লেখা গেছে। দেখো, তোমরা যদি ক্যালকুলেটরে বসাও √2 গুণ √2, হ্যাঁ, সমান সমান কি 2 পাবো না? এটা কি জানো? জি স্যার। √2 আর √2 গুণ করলে কি 2 পাওয়া যায়। তাহলে এই 2 এর বর্গমূল কত বলতো এখানে? 2 এর বর্গমূল হচ্ছে √2, কারণ দুইটা একই রকম সংখ্যা গুণ করে কি পাওয়া গেছে? পূর্ণ, দুইটা একই সংখ্যা। পূর্ণবর্গ, হ্যাঁ, পূর্ণবর্গ সংখ্যা পাবো। এটা কিন্তু স্যার পূর্ণবর্গ পূর্ণ সংখ্যা। সংখ্যা, পূর্ণ সংখ্যা, হ্যাঁ, পূর্ণ সংখ্যা পাওয়া গেছে না? √2 তো পূর্ণ সংখ্যা না। দেখো √2, তোমরা যদি ক্যালকুলেটরে টিপো √2 একটা দশমিক দশমিক আসবে। √2 ক্যালকুলেটর যদি সাথে থাকে, তোমরা ক্যালকুলেটর দেখতে পারো। আমি একটু দেখে নিচ্ছি √2 এর মানটা। সমান আসবে হচ্ছে √2 1.4142, 1.4142, এরকম আরো আছে, এটার কোনো শেষ নাই। এবার অসীম অসীম সংখ্যক আছে, এটা ক্যালকুলেটর কিন্তু বাবা। এখানে কি দশমিক আসছে না? দশমিক আসছে? জি স্যার। হ্যাঁ, জি দশমিক আসছে। তাহলে দশমিক থাকলে সেটা পূর্ণবর্গ হবে না, যেহেতু √2 একটা দশমিক সংখ্যা, √2 একটা দশমিক সংখ্যা। √2 কে যদি তুমি ভাঙাও সেটা দশমিক সংখ্যা হবে। আমরা √2 এর বর্গ বলতে পারবো, √2 এর বর্গ বলতে পারবো 2, কিন্তু বর্গ সংখ্যা বলতে পারবো না, পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো না। এখানে 2 পূর্ণবর্গ সংখ্যা নয়, এখানে 2 যে সংখ্যা সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, পূর্ণ বর্গ সংখ্যা নয়। বুঝছো কেন পূর্ণবর্গ সংখ্যা নয়? বুঝছো? কারণ হচ্ছে তোমার 2 এর বর্গমূল যেটা আছে, হ্যাঁ, √2, √2 একটা দশমিক সংখ্যা, √2 কি একটা দশমিক সংখ্যা না? জি স্যার, দশমিক সংখ্যা। √2 একটা দশমিক সংখ্যা, তাহলে দুইটা দশমিক সংখ্যা গুণ করলে 2 পাওয়া গেছে। হ্যাঁ, 2 পূর্ণ সংখ্যা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা না। 2 কিন্তু পূর্ণ সংখ্যা, কারণ আমরা জানি 2 3 4 5 এরকম যা আছে এগুলা তো পূর্ণ সংখ্যা। কিন্তু এদের এই সংখ্যার এই পূর্ণ সংখ্যার বর্গমূল তো আর পূর্ণ সংখ্যা না। এই পূর্ণ সংখ্যার বর্গমূল কি পূর্ণ সংখ্যা? না। হ্যাঁ। তো বর্গমূল পূর্ণ সংখ্যা না হলে সেই সংখ্যাটা, মানে সেই বর্গ সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। আশা করি বুঝছো। জি স্যার। কোনো প্রশ্ন আছে? বর্গ এবং বর্গমূল এবং বর্গ, হ্যাঁ, বর্গ এবং বর্গমূল এবং পূর্ণবর্গ সংখ্যা, এই 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 বিষয়গুলো কি আমরা ক্লিয়ার? বুঝছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা আরো ক্লিয়ার হবো যখন আমরা প্র্যাকটিস করব। হুম, আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবো। আচ্ছা, বর্গ সংখ্যার ধর্ম আমরা গতদিন পড়ছিলাম, একটু খালি আর সামান্য আলোচনা করি। বর্গ সংখ্যার ধর্ম কি, দুইটা কয়েকটা ধর্ম আমরা পড়ছিলাম। দুইটা ধর্ম আমরা কনফার্ম বলে দিতে পারবো যে কোন সংখ্যার শেষে যখন 2 3 7 বা 8 থাকবে, কোন সংখ্যার শেষে বা একক স্থানীয় অঙ্ক 2 3 7 বা 8 হবে, সেটা পূর্ণবর্গ হবে না। কোন সংখ্যার শেষে, যেমন ধরো 17, হ্যাঁ, এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, এটা আমরা দেখেই বলে দিতে পারবো। কোন সংখ্যা দেখেই আমি বলে দিতে পারবো যে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে সংখ্যার শেষে 2 3 7 8 থাকলে
ওই সংখ্যাটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে না। মনে থাকবে? আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে বিজোড় সংখ্যক শূন্য থাকলে, যেমন ধরো 1000, এখানে কি বিজোড় 1 2 3, তিন বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যাটাও পূর্ণবর্গ হবে না। তুমি দেখেই বলে দিতে পারবা না যে এখানে বিজোড় সংখ্যক শূন্য আছে এবং এই কারণে এইটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তোমরা এভাবে এটাকে এইভাবে লিখতেও পারবা না, এটাকে এইভাবে লিখতেও পারবা না। এই যে আমরা যেরকম 9 কে 3 গুণ 3 লিখছি, এই 1000 কে এইভাবে লিখতে পারবো না। ঠিক আছে, দুইটা পূর্ণ সংখ্যার গুণফল হিসেবে লিখতে পারবো না। বুঝছো? কিন্তু এটা আমরা, এটা কি, এটা প্র্যাকটিস করে করে যারা গণিতবিদ আছে তারা লিখে গেছে যে এগুলা যদি আমরা দেখি তাহলে সেই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। ঠিক আছে, তাহলে 2 3 7 8 থাকলে সংখ্যা শেষে সেটা কি পূর্ণবর্গ হবে? না স্যার। হবে না। আর যদি বিজোড় সংখ্যক শূন্য থাকে কোনো সংখ্যায়, সেটা কি পূর্ণবর্গ সংখ্যা হবে? সেটাও পূর্ণবর্গ সংখ্যা হবে না। ঠিক আছে, তবে আহ কোন সংখ্যায় যদি 1 4 5 6 9 থাকে, কোন সংখ্যার শেষে যদি 1 4 5 6 9 থাকে, সেটা পূর্ণবর্গ হইতেও পারে, নাও হইতে পারে। এটা আমাদের এভাবে ক্যালকুলেশন করে বের করতে হবে, বা ক্যালকুলেটর ব্যবহার যদি করতে, মানে ক্যালকুলেটর থাকে, সেই ক্যালকুলেটর থেকেও আমরা বুঝতে পারবো হুম যে সেটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। কোন সংখ্যা শেষে যদি 2 3 7 8 থাকলে তো আমরা ক্লিয়ার যে এটা পূর্ণবর্গ হবে না। কিন্তু যদি 1 4 5 6 9 থাকে কোন সংখ্যা শেষে, 1 4 5 6 9 থাকে সংখ্যা শেষে, যেমন ধরো 19, হ্যাঁ 19, এই শেষে 9 আছে না, এটা কি এটা পূর্ণবর্গ হতে পারে। কোন সংখ্যা শেষে যখন 9 মানে এই যে 1 4 5 6 9 থাকে, তখন সেটা পূর্ণবর্গ হইতেও পারে, নাও হইতে পারে। যেমন ধরো 19 কি পূর্ণবর্গ সংখ্যা? 19 কি পূর্ণবর্গ সংখ্যা? 19 কি পূর্ণবর্গ সংখ্যা? আচ্ছা, পূর্ণবর্গ কিভাবে বের করতে হয় এটা তো আমরা শিখবো। তবে জেনে রাখো যে 19 কে এরকম লেখা যায় না। আমরা যেরকম 9 কে 3 গুণ 3 লিখতে পারি, 9 সমান সমান 3 গুণ 3 লিখতে পারি দুইটা পূর্ণ সংখ্যার গুণফল হিসেবে, 19 কে এরকম ভাবে লেখা যায় না। 19 কে এরকম ভাবে লেখা যায় না, দুইটা পূর্ণ সংখ্যার গুণফল হিসেবে লেখা যায় না। তাহলে সংখ্যা শেষে 9 থাকলে সেটা পূর্ণবর্গ হইতেও পারে। দেখো এটা পূর্ণবর্গ হইলো না, কিন্তু এই যে 9 শেষে কিন্তু 9, 9 9 আছে, এই সংখ্যা শেষে 9 শেষে 9 আছে। সুতরাং এইটা কিন্তু পূর্ণবর্গ হইলো। কিভাবে বুঝলাম? কারণ এইটাকে দুইটা পূর্ণ সংখ্যার গুণফল হিসেবে লেখা গেছে, 9 কে দুইটা পূর্ণ সংখ্যার গুণফল হিসেবে লেখা গেছে। সুতরাং এটি কি পূর্ণবর্গ সংখ্যা। বুঝছো? কোনো প্রশ্ন আছে? আচ্ছা, জোড় সংখ্যক শূন্য থাকে, কোন সংখ্যা শেষে যদি জোড় সংখ্যক শূন্য থাকে, যেমন 100, এই জোড় সংখ্যক শূন্য থাকে যেখানে 1 2 2, মানে জোড় সংখ্যক, এখানে দুইটা জোড় আছে, এক জোড়া শূন্য আছে। এটা কিন্তু সংখ্যা শেষে জোড়া, জোড় সংখ্যক মানে জোড়া আকার, মানে জোড় সংখ্যক শূন্য থাকলে, যেমন দেখো এখানে দুইটা শূন্য আছে, মানে এক জোড়া জোড়া আছে। হ্যাঁ, জোড় সংখ্যক শূন্য থাকলে সেটা পূর্ণবর্গ হইতেও পারে, নাও হইতে পারে। ঠিক আছে, যেমন 100, এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা আমরা এইভাবে লিখতে পারি। এই জন্য আমরা বলে দিতে পারি যে 100 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তবে কিছু কিছু ক্ষেত্রে জোড় সংখ্যক শূন্য থাকলেও সেটা পূর্ণবর্গ নাও হতে পারে। সেটা আমরা কিভাবে বের করব? এই যে এইভাবে বের করব, যেভাবে লেখা যায় কিনা। ঠিক আছে, তো আমরা ধর্মগুলা জেনে গেলাম। এগুলো হচ্ছে ধর্ম, এগুলা দেখে আমরা বলে দিতে পারবো কোনটা পূর্ণবর্গ সংখ্যা হবে, কোনটা পূর্ণবর্গ সংখ্যা হবে না। আর বর্গমূল প্রকাশের চিহ্ন, বর্গমূল প্রকাশের চিহ্ন কি আমাদের মনে আছে? বর্গমূল প্রকাশের চিহ্নটা মনে আছে? বর্গমূল প্রকাশের চিহ্ন হচ্ছে এই যে রুট ওভার। হ্যাঁ, কোন সংখ্যার উপরে রুট ওভার দিতে হবে। যেমন 5-এর বর্গমূল
আমরা যখন বলবো 5-এর বর্গমূল, হ্যাঁ, আমরা যখন বলবো যে 5-এর বা 25-এর বর্গমূল আমরা বের করছি, হ্যাঁ, 25-এর বর্গমূল, এটাকে আমরা গণিতের ভাষায় √25 এভাবে লিখি। ঠিক আছে, √25, 25-এর বর্গমূল √25, ঠিক আছে, এভাবে আমরা লিখবো, √ওভার চিহ্ন দিয়ে বর্গমূল প্রকাশ করব। এবার আসো আমরা বর্গমূল কিভাবে বের করব। কোনো সংখ্যার বর্গমূল আমরা কিভাবে বের করব। বর্গমূল বের করার দুইটা পদ্ধতি আছে, হ্যাঁ, বর্গমূল বের করার কয়টা পদ্ধতি তোমাদের বইয়ে দুই ধরনের পদ্ধতি আলোচনা করা হয়েছে। বর্গমূল বের করার দুই ধরনের পদ্ধতি আলোচনা করা হয়েছে। বর্গমূল বের করার দুই ধরনের পদ্ধতি আলোচনা করা হয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়। কথা কি বোঝা যায়? আমার লেখা দেখা যায়? Yes, sir. আচ্ছা, তাহলে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। আহ, যেটা আমরা এতক্ষণ মানে করতেছিলাম যে এই বর্গমূল আমরা কিভাবে বের করতে পারবো, কারণ বর্গমূল না বের করতে পারলে আমরা কি কোনো সংখ্যা পূর্ণবর্গ কিনা সেটা আমরা বুঝবো না। তো মৌলিক গুণনীয়ক যেমন ধরো আমরা কি 16 একটা সংখ্যা নিতে পারি, যে 16 এর বর্গমূল বের করো। 16 এর বর্গমূল বের করতে দিছে পরীক্ষায় ধরো, হ্যাঁ, তখন আমরা কিভাবে বের করব? দেখো, 16কে এভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 16কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, দেখো 2 দিয়ে ভাগ করা যায়। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত? 2। স্যার লেখা দেখা যাচ্ছে না। আচ্ছা, এখন দেখো 16 এর বর্গমূল বের করতেছি। আচ্ছা, এখন কি একটু দেখা যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, 16 এর নতুন মার্কার তো কালিটা একটু কম আসতেছে। আচ্ছা, 16 এর বর্গমূল আমরা বের করব, হ্যাঁ, 16 এর বর্গমূল আমি একটু খালি অফ করে দিচ্ছি। 16 এর বর্গমূল আমরা বের করবো। 16 এর বর্গমূল আমরা কিভাবে বের করবো? মৌলিক গুণনীয়কের সাহায্যে। তো মৌলিক গুণনীয়কের সাহায্যে বের করার জন্য প্রথমে আমরা 16কে মৌলিক সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করবো। ভাগ করলে ভাগফল কত? 8। 8কে দেখো আবার মৌলিক সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়, 2 কিন্তু মৌলিক সংখ্যা, 4 দুগুণে 8। আবার 4কে 2 মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 2 দুগুণে 4। এখন তাইলে আমরা 16কে কি লিখতে পারি? এখন তাইলে আমরা 16কে কিভাবে লিখতে পারি? এখন আমরা 16কে দেখো লিখতে পারি। এখন আমরা 16কে লিখতে পারি হচ্ছে 16 সমান সমান, দেখো এই যে এভাবে কিন্তু তোমরা গসাগুলোর সঙ্গে বের করা শিখে আসছো 5, 6, 7 এ কিভাবে এই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে আহ, বের করা যায়, কোন সংখ্যাকে মৌলিক গুণনীয়কে কিভাবে লেখা যায়। দেখো 16কে লেখা যাচ্ছে এই যে বাম পাশের গুলা এবং নিচের গুলা দিয়ে গুণ করবো। 2 গুণ 2 গুণ, আচ্ছা একটু কি আসতেছে লেখা? আচ্ছা,
এবার আশা করি দেখা যাচ্ছে। তাহলে 16 কি কি লেখা যায়? এই যে বাম পাশে কয়টা দুই আছে? তিনটা দুই। হ্যাঁ, বাম পাশে তিনটা দুই আছে, বাম পাশে তিনটা দুই আছে এবং নিচে একটা দুই আছে। হ্যাঁ, তাহলে দেখো এই যে এগুলো যদি আমরা গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। 16কে এভাবে লেখা যায়। এটা এভাবে লিখতে হবে প্রথমে, ঠিক আছে? প্রথম কাজ কি আমার? 16কে এইভাবে লিখতে হবে, বুঝছো? 16কে এইভাবে লিখতে হবে। লেখার পর এখানে আমাদের জোড়া আকারে লিখতে হবে। এই যে এখানে দেখো, দুইটা দুই মিলে একটা জোড়া আমরা লিখতে পারি, দুইটা দুই। তারপরে আরো দুইটা দুই আছে। হ্যাঁ, এভাবে আমরা জোড়া জোড়া লিখলাম। এখন আমরা লিখবো 16 এর বর্গমূল। 16 এর বর্গমূল আমরা কি লিখতে পারি? দুইটা দুই থেকে একটা দুই নিতে হবে, দুইটা দুই থেকে একটা দুই নিতে হবে, এই পরের জোড়া থেকে একটা নিতে হবে, প্রতি জোড়া থেকে একটা করে নিতে হবে। বুঝছো? এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? এবং মাঝখানে গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন হবে, ঠিক আছে? এখানে কোনো প্রশ্ন আছে? মাঝখানে গুণ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন হবে, প্রতি জোড়া থেকে একটা করে আসবে, তাহলেই কিন্তু আমরা বর্গমূল পাবো। ঠিক আছে, বর্গমূল লেখার জন্য প্রথমে আমাকে এভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ বিশ্লেষণ করার পর আমরা জোড়া জোড়া এভাবে বন্ধনী দিয়ে প্রথম বন্ধনী দিয়ে লিখবো। তারপর কি প্রতি জোড়া থেকে একটা করে সংখ্যা নামাবো। তারপর মাঝখানে গুণ চিহ্ন আছে, এখানে এখানেও গুণ চিহ্ন দিয়ে দিব। বুঝছো কি সবাই? এই পর্যন্ত কি বুঝছো সবাই? প্রশ্ন আছে কারো কোনো? বুঝেছি। বুঝছো? সানিয়া কি বুঝছো? ইয়াফি? ইয়েস স্যার, বুঝেছি। ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা, তাহলে আমরা কি করব? এই দুইটা দুই পাশাপাশি গুণ করে এখানে বসাই দিব, 2 দুগুণে গুণ করলে 4 হয়। তাহলে এটাই হচ্ছে আমাদের 16 এর বর্গমূলকে আমরা √16 দিয়ে প্রকাশ করতে পারি। √16, তাহলে √16 সমান সমান কত আসলো? 4 আসলো। বুঝছো? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল আমরা বের করতে পারবো, ঠিক আছে? পূর্ণ সংখ্যার বর্গমূল বের করতে পারবো। এবার আসো আমরা আরো কয়েকটা প্র্যাকটিস করি, যেমন 36। 36কে আমরা এইভাবে প্রকাশ করার চেষ্টা করি, বর্গমূল বের করার প্রকাশ করি মৌলিক উৎপাদকের মাধ্যমে। প্রথমে আমরা 16কে লিখব। প্রথমে আমরা কি করব? সরি, 36। 36-এর বর্গমূল বের করব। 36-এর বর্গমূল বের করব, তা আমাদের প্রথম কাজ কি? 36কে সমান সমান বের করা। 36 সমান সমান কত? তো আমরা 36কে বিশ্লেষণ করি, 2 দিয়ে ভাগ করা যায় 18, আবার 2 দিয়ে ভাগ করা যায় 9, আবার 2 দিয়ে যাচ্ছে না, এখন কিন্তু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 3 3 9। তাহলে এই যে বাম পাশে দুইটা দুই আছে এবং 3 দুইটা আছে, ঠিক আছে? বুঝছো এটা কিভাবে লিখলাম? এটা বুঝছো ইয়েস কি? স্যার। হ্যাঁ, তাহলে এইভাবে লেখার পর প্রথমে আমরা আমরা কি করি? 36-এর বর্গমূল, আমরা বর্গমূলের চিহ্ন দিয়েও লিখতে পারি, √36। বাংলায় না লিখে, কথায় না লিখে আমি সরাসরি বর্গমূল চিহ্ন দিয়ে দিব যে 36-এর বর্গমূল। হ্যাঁ, তো এখানে একটা কাজ করে নিবা, প্রতি জোড়া জোড়া আলাদা বন্ধনী দিয়ে আলাদা করে নিবা, প্রথম বন্ধনী দিয়ে, ঠিক আছে? প্রথম বন্ধনী দিয়ে আলাদা করে নিবা। তারপর যখন আমরা বর্গমূল বের করব, হ্যাঁ, এটা 36 সমান সমান এত, বা, হ্যাঁ, আর এই পাশে বা লিখতে পারো, বা লিখে √36। √36 মানে কি? 36-এর বর্গমূল। তো বর্গমূল আমরা যখন বের করি তখন প্রতি জোড়া থেকে একটা করে সংখ্যা, তিন তিন দুইবার আছে, একবার নিব, ঠিক আছে? প্রতি জোড়া থেকে একবার, তারপর গুণ দিয়ে দিব, গুণ দিয়ে দিলে কত পাবো? 3 দুগুণে 6। তাহলে 36-এর বর্গমূল কত পাইলাম? 36-এর বর্গমূল কত পাইলাম? 6। 6।
ঠিক আছে? তাহলে হয়। তাহলে এভাবে আমরা বর্গমূল বের করব মৌলিক গুণনীয়কের সাহায্যে। ঠিক আছে? এরপর আমরা আগে আরেকটা বর্গমূল বের করার আরেকটা পদ্ধতি আছে। সেই পদ্ধতির নাম হচ্ছে ভাগের সাহায্যে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয়। আচ্ছা, তোমরা একটা অঙ্ক একটু ট্রাই করো অনুশীলনীর। আমরা এতক্ষণ যে মৌলিক উৎপাদকের সাহায্যে বের করলাম, বই আছে? কার কার কাছে বই আছে? বই বা পিডিএফ কার কাছে আছে? সবার কাছে কি আছে? না। আচ্ছা, আমি পিডিএফ লিংকটা কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি পিডিএফটা ওপেন। আচ্ছা, তুমি বের করো, তাহলে একটা করো। 1521, 1521 এইটার বর্গমূল বের করো মৌলিক গুণনীয়কের সাহায্যে। এই যে এতক্ষণ আমরা যেই পদ্ধতি করলাম সেই পদ্ধতি। 1521 এই সংখ্যাটার বর্গমূল বের করতো। দেখো পারো কিনা। যদি বুঝে থাকো তাহলে পারবা। দুই তিন মিনিট একটু ট্রাই করো, হ্যাঁ? 3 মিনিটের মধ্যে করো, হ্যাঁ? স্যার কোথায় দিছেন? হ্যাঁ, কোথায় দিছেন লিংক? হোয়াটসঅ্যাপ গ্রুপে। তুমি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো? দেখি। আস হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, বইটা দেওয়া আছে পিডিএফ। পনেরোশো একুশ, হ্যাঁ, 1521 সংখ্যাটার বের করো। বর্গমূল বের করতে পারবা কি? কে কে পারবা না? কে পারবা না? যদি কেউ না পারো বলো। একটু বড় সংখ্যা দেওয়া হয়েছে, কিন্তু চেষ্টা করলে পারবা। করতেছো কি সবাই? কি কি করতেছো বলো। স্যার অ্যান্সার 39 আসে। কত আসছে? 39। হ্যাঁ, ঠিক আছে। বাকিদের? সানিয়া কি পারতেছো? কফি? কফি কি পারতেছো?
যাদের সমস্যা নাই তারা ক্যামেরা অন রাখতে পারো, আর সমস্যা থাকলে অফ রাখো, সমস্যা নেই। সানিয়া কি পারতেছো? অফি, দুইজনের কোনো রেসপন্স নাই। তোমরা কি আসছো না ক্লাসে, না ঘুমাই পড়ছো? স্যার অ্যান্সার 39 আসছে। চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, অফি মনে হয় ঘুমাই পড়ছে, কোনো কিছুই বলতেছে না। ঠিক আছে, তাহলে আমরা দেখি এটা কিভাবে হলো। তোমরা একটু মিলিয়ে নাও যে তোমাদের হয়েছে কি না। হ্যাঁ, একটু মিলিয়ে নাও, অথবা যারা করছো পরবর্তীতে আমাদের যে গ্রুপটা আছে ফেসবুকে, সেই গ্রুপে দিয়ে দিবা। হ্যাঁ, ফেসবুক, আমাদের ফেসবুকের গ্রুপটা হোয়াটসঅ্যাপে দেওয়া হয়েছে, সেই গ্রুপে তোমরা দিয়ে দিবা। তাহলে আমরা, আচ্ছা এখানে কেউ কিন্তু আবার লোডিং দিও না, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা 1521-এর বর্গমূল বের করব। বর্গমূল কিভাবে বের করব? প্রথমে আমরা মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব, বিশ্লেষণ করব। 1521-কে আমরা বিশ্লেষণ করি, যে দেখি আমরা কি দিয়ে ভাগ করা যায়। 2 দিয়ে কি ভাগ করা যায় 1521-কে? না স্যার। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, 2 দিয়ে কিন্তু ভাগ করা যাচ্ছে না। হ্যাঁ, 2 দিয়ে ভাগ করা যায় না, 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে আমরা পরের যে মৌলিক সংখ্যা সেটা নিব। পরের মৌলিক সংখ্যা কত আছে? 3। দেখি 3 দিয়ে ভাগ যায় কিনা। 3 দিয়ে কি ভাগ যায়? 3 দিয়ে, ইয়েস স্যার। 3 দিয়ে ভাগ যায়। ভাগ করলে ভাগফল আসে কত? আমরা একটু ক্যালকুলেটর দেখি নেই, কত আসছে। 507। 507। হ্যাঁ, 507। এবার আবার দেখি যে 507-কে ওই 3 দিয়ে আবার ভাগ করা যায় কিনা। হ্যাঁ, 3 দিয়ে ভাগ করা যায় কিনা। হ্যাঁ, যাচ্ছে। 169, 169। এবার দেখো, আবার আমরা দেখি 3 দিয়ে কি ভাগ করা যায়? না, 3 দিয়ে কিন্তু ভাগ করা যায় না। হুম, 3 দিয়ে ভাগ করা যায় স্যার না। 13 দিয়ে যাবে। 13 দিয়ে যাবে। তবে তোমরা যারা নতুন তারা একটু ট্রাই করে করে যাবা। 3-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 5, 5 দিয়ে ভাগ করা যায় কিনা এগুলা আগে ট্রাই করে তারপর যাবা। হ্যাঁ, 5 দিয়ে যায় কিনা। তারপর মৌলিক সংখ্যা হচ্ছে 7, 7 দিয়ে ভাগ করা যায় না। তারপর কি, তারপরে মৌলিক সংখ্যা হচ্ছে 11, 11 দিয়ে যায় কিনা। এগুলা কোনোটা দিয়েই যাবে না, এগুলা কোনোটা দিয়েই ভাগ করা যাবে না নিঃশেষে। ঠিক আছে, তাহলে কি আমরা 13 নিতে পারবো। 13 দিয়ে ভাগ করা যায়। দেখো, 13 আর 13 গুণ করলে 169 হয়। 13 কেও 169 দিয়ে ভাগ করলে ভাগফল আসে 13। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এই যে 1521-কে লিখতে পারবো। 1521-কে লিখতে পারবো। কি লিখতে পারবো? এই যে বাম পাশের গুলো এবং নিচেরটা গুণ করে দেবো। ঠিক আছে, 3 গুণ 3, 13 গুণ 13। হ্যাঁ, এভাবে লিখতে পারবো। এখন আমরা কি করব?
এই যে জোড়া বানাবো, বন্ধনী দিয়ে জোড়া বানাবো, ঠিক আছে, জোড়া বানাবো। তারপর এখন আমরা কি বর্গমূল বের করবো, তাহলে বর্গমূলের চিহ্ন দিব, 1521 বর্গমূলের চিহ্ন দিব। আহ, এই পাশেও বর্গমূলের চিহ্ন দিতে পারো, এভাবেও করা যায়, জেনে রাখো, এভাবেও করা যায়। তাহলে জোড়াগুলা এখানে বসাবা, হ্যাঁ, জোড়াগুলা এখানে বসাবা, এভাবেও করা যায়। আবার সরাসরি তুমি 3 লিখে দিতে পারো, হ্যাঁ, তাহলে দুইটা জোড়া থেকে একটা 3 নিবা, ও দুইটা 13 থেকে একটা 3 নিবা, 13 নিবা, ঠিক আছে, তারপর গুণ দিয়ে দিবা। তাহলে এই যে এখন কিন্তু বর্গমূল উঠে গেছে, ঠিক আছে। কারণ বর্গমূল কেন উঠে গেছে, কারণ কেন উঠে গেছে জানো? আচ্ছা, আমরা একটু তাহলে বিশ্লেষণ করে লিখি। এই দেখো, 3 3 গুণ করলে কি 3 স্কোয়ার হয়, 13 13 গুণ করলে 13 স্কোয়ার হয়। এবার দেখো আমরা কিন্তু লিখতে পারি স্কোয়ার আর রুট কাটা যায়, স্কোয়ার আর রুট কাটা যায়, এটা জেনে রাখো, স্কোয়ার আর রুট কাটা যায়, ঠিক আছে। তাহলে থাকে কত, 39, 3 13 গুণ করলে 39, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল, বুঝছো? ইয়েস স্যার। ঠিক আছে, তাহলে বাকি অঙ্কগুলোও তোমরা করে বাসায় প্র্যাকটিস করবা, হ্যাঁ, বই আছে, হ্যাঁ, এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, পরে আমি অতিরিক্ত কিছু আরো দিব পরীক্ষার জন্য। আপাতত বইয়ের গুলো আগে প্র্যাকটিস করো, তারপর আমরা অতিরিক্ত অঙ্ক করব। তো আরেকটা নিয়ম কি, বর্গমূল বের করা, সেটা হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, ঠিক আছে। সেটা আবার কি, ভাগের সাহায্যে বর্গমূল আমরা কিভাবে বের করতে পারি, এই প্রক্রিয়ার সাহায্যে করা যায়। এই প্রক্রিয়ার সাহায্যে করতে গেলে অনেক সময় বড় বড় সংখ্যার বর্গমূল বের করা কঠিন হয়, হ্যাঁ, অনেক সময় লাগে। তো আমরা সেই বড় বড় সংখ্যার বর্গমূল ভাগ প্রক্রিয়ার সাহায্যে বের করব, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বের করব। এভাবেও করা যাবে, সময় লাগবে বেশি। যেমন ধরো, আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে একটা বর্গমূল করি, যেমন 23 2304, 2304, 2304 এই সংখ্যাটির বর্গমূল আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে, পরীক্ষায় লিখে বলে দিবে যে ভাগ প্রক্রিয়ার সাহায্যে করো, তখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে করতে হবে, ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল বের করো, তখন ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করতে হবে। ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, সংখ্যাটা লিখে ফেলবো, যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটা লিখে ফেলবো, ঠিক আছে। লেখার পর জোড়ায় জোড়ায় মানে এখানে দেখো, দুই জোড়া অঙ্ক, দুই জোড়া সংখ্যা আছে, এই জোড়ার উপর রেখা চিহ্ন দিব, জোড়ার উপর কি চিহ্ন দিব, প্রত্যেকটা জোড়া নিয়ে একটা করে রেখা চিহ্ন দিব, ঠিক আছে। প্রথম কাজ হচ্ছে আমাকে জোড়ার উপর রেখা চিহ্ন দিতে হবে। এরপর ডান পাশে, এরপর এই যে ডান পাশে সংখ্যাটির ডান পাশে খাড়া দাগ বা ভাগ চিহ্ন দিতে হবে, ঠিক আছে, খাড়া দাগ দিতে হবে, রেখা চিহ্ন দিতে হবে, ডান পাশে খাড়া রেখা চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এরপর প্রথম যে জোড়াটা আছে আমার, বাম দিক থেকে প্রথম যে জোড়াটা আছে, এইটার সমান বা পূর্ববর্তী বর্গ সংখ্যা এইখানে লিখতে হবে। 23-এর নিচে, এই 23-এর নিচে, 23-এর সমান বা 23-এর চেয়ে ছোট বর্গ সংখ্যা নিতে হবে। যদি 23 বর্গ সংখ্যা হয় তাহলে বর্গ সংখ্যা এখানে বসায় দিবা, আর যদি 23 বর্গ সংখ্যা না হয় তাহলে 23-এর চেয়ে ছোট বর্গ সংখ্যা, দেখো 23-এর চেয়ে ছোট বর্গ সংখ্যা কি আছে আমরা দেখি। 23 তো পূর্ণবর্গ বর্গ সংখ্যা না, পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে 23-এর চেয়ে ছোট বর্গ সংখ্যা কি আছে দেখো, 1 আর 1 গুণ করলে 1, 2 2 গুণ করলে 4 পাওয়া যায়, 3 3 গুণ করলে 9 পাওয়া যায়, 4 4 গুণ করলে 16 পাওয়া যায়, এগুলা বর্গ সংখ্যা। তারপর হচ্ছে 5 গুণ 5 25, দেখো 23 কি 25-এর চেয়ে ছোট না, 23 কি 25-এর চেয়ে ছোট না? জি। হ্যাঁ, 25-এর চেয়ে ছোট। তাহলে আমরা এখানে এখানে যেটা করব,
যেহেতু 23 পূর্ণবর্গ সংখ্যা না, আমরা এখানে পাইলাম না 23 পূর্ণবর্গ সংখ্যা, এখান থেকেও পাইলাম না, তাহলে 23-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 16। 23-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কত? 16। বুঝছো? দেখো 23-এর চেয়ে ছোট না 16? হুম, 23-এর চেয়ে 16 ছোট না? তাহলে আমরা জি ছোট পূর্ণবর্গ সংখ্যা এখানে বসাবো, ঠিক আছে? এই যে পূর্ণবর্গ সংখ্যা 16 বসাইলাম, এখন এর বর্গমূল কত? 16 এর বর্গমূল কত? 4। বর্গমূলটা আমরা এই যে ডান পাশে বসাবো, এই যে খাড়া চিহ্নের ডান পাশে বসাবো। বুঝছো? এইখানে কোনো প্রশ্ন আছে? বুঝো না এরকম কিছু প্রশ্ন থাকলে বলো। এই পর্যন্ত বলো, কোথায় বুঝো নাই বলো। এই পর্যন্ত কোনো প্রশ্ন নাই আশা করি। তাহলে এখানে আমরা বর্গ সংখ্যা বসাইলাম এবং বর্গমূল ডান পাশে বসাবো, ঠিক আছে? তারপর আমরা কি করব? তারপর আমরা হচ্ছে এই যে একটা, এই আমরা যেরকম ভাগ করার পর আমরা বিয়োগ করি, এখানেও বিয়োগ করব। তবে এটা খেয়াল রাখতে হবে, এটা ভাগের মতো সরাসরি ভাগ করা যাবে না, এটা হচ্ছে বর্গমূল বের করতেছি। তো এই জন্য আমরা কি করব, এই জোড়া থেকে আমরা যে বর্গ সংখ্যাটা লিখলাম 16, সেই 16 বিয়োগ করবো। 23 থেকে 16 বিয়োগ করলে বিয়োগফল আসে 7। এখন আমরা ভাগের ক্ষেত্রে কি একটা অঙ্ক নামাই, কিন্তু বর্গমূল আমরা যখন বের করবো তখন এই যে জোড়া নামাবো, 4 0 4 এক জোড়া একসাথে নামাবো, এবং বাম পাশে এই ভাগ চিহ্ন বা খাড়া টান আবার দিব। বাম পাশে খাড়া টান আবার দিব, এটা খেয়াল রাখতে হবে। বুঝছো? এখানে কেউ স্ক্রিন শেয়ার করবে না। এখানে যারা এখানে ক্লাস করতে আসছো, এখানে কিন্তু স্ক্রিন শেয়ার, তো তোমরা তোমাদের ব্যক্তিগত স্ক্রিন শেয়ার করবে না। এখানে ক্লাস করতে আসছো, ক্লাস যদি না বুঝো তো সেটা প্রশ্ন করবে। যদি ক্লাস না করতে চাও লিভ, লিভ নাও, ঠিক আছে? কিন্তু অন্য কি বিরক্ত করবে না। তাহলে এখানে এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? বুঝছো কিনা সবাই বলো। জি ইয়েস বুঝছি। স্যার, বুঝেছি। আচ্ছা, সানিয়া বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা। এখন পরের কাজটা হচ্ছে আমার, এখানে কিন্তু একটার পর একটা কাজ স্টেপ বাই স্টেপ করতে হবে। প্রথমে আমরা যেরকম দাগ চিহ্ন দিলাম, তারপর ডান পাশে খাড়া দাগ, তারপর নিচে আমরা এই যে বর্গ সংখ্যা বসাইলাম, তারপর এই বর্গ সংখ্যার বর্গমূল এখানে বসাইতে হবে, তারপর কি বিয়োগ করতে হবে, এবং বাম পাশে খাড়া দাগ দিতে হবে। এরপরের কাজ হচ্ছে 4-এর দ্বিগুণ 2 বসাইতে হবে। এই যে এখানে যে ভাগফল বসাইছি, সেই ভাগফলের দ্বিগুণ বসাইতে হবে। ভাগফলের দ্বিগুণ কত? 8। 8 বসাইতে হবে, ঠিক আছে? অনেকগুলা কাজ যখন বারবার করবা তখন এগুলা তোমার ইজি হয়ে যাবে, কিন্তু বারবার করতে হবে। এখন দ্বিগুণ বসাইলা, দ্বিগুণ বসানোর পর এই যে ডান দিকে একটা একটা অঙ্ক বসানোর মতো জায়গা রাখবা, এমন একটা সংখ্যা বসাবা, এই যে 4-এর দ্বিগুণ বসাবা, ভাগফলে যেটা পাবা সেটার দ্বিগুণ, বা বর্গমূল যেটা যেটা আসবে সেটার দ্বিগুণ বসাবা, ঠিক আছে? বসানোর পর ডান দিকে একটু খালি জায়গা রাখবা, যেন এখানে একটা অঙ্ক বসানো যায়, ঠিক আছে? অঙ্ক বসানো যায়। এখানে একটা অঙ্ক বসাইতে হবে আমার, ঠিক আছে? এখানে এমন একটা অঙ্ক বসাইতে হবে, সেটা আমার খুঁজে বের করতে হবে কি বসাবো, ঠিক আছে? এমন একটা অঙ্ক বসাইতে হবে, আর এটা আমাকে খুঁজে বের করতে হবে কত বসাইলে এখানে ওই সংখ্যাটা দিয়ে, মানে বা ওই অঙ্কটা দিয়ে পুরা সংখ্যাকে গুণ করলে গুণফল 704-এর সমান অথবা ছোট হবে। 704-এর সমান অথবা ছোট হইতে হবে। বুঝছো? 704-এর সমান বা ছোট হইতে হবে, এমন একটা সংখ্যা বের করতে হবে। দেখো, আমরা এখানে যদি 8-কে 8-এর পাশে 7 বসাই, তাহলে 7 7 87 কত আসে আমরা একটু দেখি ক্যালকুলেটরে।
সাতাশি, সাতাশি গুণ 7 কত আসে? 609। দেখো 609 তো 704-এর চেয়ে ছোট। এই 87-কে 7 দিয়ে গুণ করলে কত আসে? 609। তাহলে 704-এর চেয়ে তো 609 ছোট। তাহলে 7 না, আমরা দেখি কোনো আট নিতে হবে। 8 লিখতে হবে, হ্যাঁ। তবে এই যে সবার বোঝার জন্য আমি একটু করাচ্ছি, যে ছোট সরল সংখ্যা দিয়ে তোমরা আগে চেষ্টা করবা, যে এখানে 1 বসাইলে তো আমরা খুব সহজেই বুঝি যে 704 হচ্ছে ছোট হবে। তো আমরা এই জন্য আস্তে আস্তে বড় সংখ্যা বসাবো। তো আমরা 7 বসাইলাম এখানে। তোমরা 1 থেকে শুরু করে 9 পর্যন্ত সব, শূন্য শূন্য থেকে শুরু করে 9 পর্যন্ত সব অঙ্ক বসায় দেখবা যে এখানে কোনটা বসাইলে 704-এর সমান বা ছোট হবে। তবে যেটা সবচেয়ে সমান হবে, যদি পাওয়া যায় সমান, তাহলে সমানটাই লিখবা। আর যদি সমান না পাওয়া যায়, তাহলে সমানের যে ছোট যেটা সেটা লিখবা, বড় লেখা যাবে না। তাহলে আমরা এখানে 8 বসাই দেখি। 8-এর পাশে 8 বসায়া এই 8 দিয়েই আবার পুরো সংখ্যাটাকে গুণ করবো। গুণ করলে কত আসে আমরা একটু দেখে নিই। কত আসে? 8 দিয়ে 8, কত আসে? 8, 704 আসে। দেখো 704 চলে আসছে। তাহলে এখানে আমরা 8 বসাইলে 704 চলে আসছে। এখন আমরা এই যে আবার টান দিব, টান দিয়ে বিয়োগ চিহ্ন করব। রেখা চিহ্ন দিয়ে বিয়োগ চিহ্ন করব। বিয়োগ করলে কত আসে? বিয়োগ করলে 0। তাহলে এই যে আমরা অঙ্কটা বসাইলাম, এই অঙ্কটা আবার এখানেও বসাই দিতে হবে। এটা কি? বর্গমূলের স্থান। এটা বর্গমূল আসবে এখানে, কত যা যা বসাবো সেটাই বর্গমূল হবে। তো এখানে 8 বসাইছি, এখানেও 8 বসাই দিতে হবে। বোঝা গেল? বোঝা গেল? জি স্যার। এই জি যে আমরা ভাগ করলে 48 পাইলাম, এটাই আমাদের আনসার। আমরা লিখবো নির্ণেয় বর্গ, নির্ণেয় কত এর বর্গমূল? 2300। সুতরাং 2304-এর বর্গমূল কত আসছে? 48। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একটু সুন্দর করে লিখে দিই। 4-এর বর্গ প্রথম অংশটা আবার একটু বুঝাই দেন। 48। কোনো প্রশ্ন? বুঝো নাই এরকম কেউ? প্রথম অংশটা একটু আবার বুঝাই দেন। কোথায়? আচ্ছা, আমাদের দেখো কি কি কাজ করছি সেটা প্রথমে খেয়াল করো। প্রথমে আমরা যেভাবে যেভাবে আসলাম, প্রতিটা স্টেপ তোমার মনে রাখতে হবে। প্রথমে আমাকে সংখ্যাটা লিখতে হবে। আমাদের যে সংখ্যাটা দিবে সেই সংখ্যাটা আমি এই যে এখানে লিখছি। যে সংখ্যাটা দিচ্ছে আমাকে প্রশ্নে, সেই সংখ্যাটা আমি প্রথমে লিখব। লেখার পর ডান দিক থেকে, এই যে সংখ্যা, ডান দিক থেকে জোড়া জোড়া রেখা দিব। এই যে রেখা চিহ্ন দিচ্ছি না উপরে, রেখা চিহ্ন দিব। একটু কি বুঝছো? রেখা চিহ্ন যে দিলাম, এটা কি বুঝছো কিভাবে দিলাম? জি জি আচ্ছা, রেখা চিহ্ন দেওয়ার পর আমরা প্রথম যে বাম দিক থেকে প্রথম যে রেখা মানে জোড়াটা আছে, এই জোড়ার সমান 23 আছে এখানে। 23-এর সমান অথবা 23-এর চেয়ে ছোট বর্গ সংখ্যা নিতে হবে। এই যে দেখো, এই ডান পাশের গুলো কি বর্গ সংখ্যা? আমরা কিন্তু আগে শিখে আসছি এটা। গত দিনগুলোতে আমরা শিখছি কোনগুলা বর্গ সংখ্যা। এই দেখো, 1 দিয়ে 1 গুণ করলে 1 পাওয়া যায়। এই 1 বর্গ সংখ্যা, 4 বর্গ সংখ্যা, 9 বর্গ সংখ্যা, 16 বর্গ সংখ্যা, 25 বর্গ সংখ্যা। তাহলে 23-এর চেয়ে ছোট বর্গ সংখ্যা কি আছে দেখো? 16 না? জি তাহলে এই যে 16টা এখানে বসাবা, ঠিক আছে? যেহেতু 23 বর্গ সংখ্যা না, তাহলে 23-এর চেয়ে ছোট বর্গ সংখ্যা 16 বসাবা, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে এই 16-এর বর্গমূল এখানে বসাবা। এটা কি? এই যে ভাগে ভাগফল, আমরা ভাগফল বসাই না ভাগ অঙ্কে, এখানে বসাবা। বর্গমূলটা এখানে বসাবা। বুঝছো? 16-এর বর্গমূল কত? জি 16-এর বর্গমূল কত? 4 না? জি তাহলে 4টা এখানে বসাবা, ঠিক আছে? এখন এই যে 23 থেকে 16 বিয়োগ করতে হবে। আমরা ভাগ অঙ্কে যেরকম বিয়োগ করি, বর্গমূলের ক্ষেত্রেও এই বিয়োগ করতে হবে। 23 থেকে 16 বিয়োগ করলে বিয়োগফল কত? 7 7। এখন 7-এ আমরা যখন ভাগ অঙ্কে ভাগ করি, তখন কি একটা করে অঙ্ক নামাই না? যখন আমরা ভাগ করি, যখন এই এই যে প্রথম অঙ্কটার কাজ শেষ, তখন কিন্তু আবার ভাগ করার জন্য আমরা পরের অঙ্কটা নামাই। জি তো এখানে আমরা পরে যে 0 আর 4 মানে পরে জোড়া নামাইতে হবে। যেহেতু বর্গমূলের ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রতিটা জোড়া নামাইতে হবে। এই জন্যই কিন্তু আমরা রেখা চিহ্ন দিছি, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়।
একটা শূন্য নামায় না ফেলি, তাহলে এক জোড়া নামাইতে হবে, 0 4 নামাইছি, বুঝছো এখানে? जी আচ্ছা, তাহলে এই যে 0 4 নামাইলাম, তাহলে এখানে কত হইলো? 704 না? जी তাহলে এই যে 704 পেলাম, এই 704 পাইলাম, ঠিক আছে? তাহলে 704 পাইলাম, এখন আমাদের কাজ হচ্ছে এই যে বাম পাশে কি আবার খাড়া টান দিব, বাম পাশে এই যে খাড়া টানটা দিছি এটা আবার দিব, এবং এইখানে যে 4 ছিল বর্গমূল, সেই 4-এর দ্বিগুণ এখানে বসাবো, এই 4-এর দ্বিগুণ এখানে বসাইতে হবে, বুঝছো? বুঝছো? জি जी স্যার। আচ্ছা, তাহলে এই যে দ্বিগুণ 8 বসাইলাম, এখন 8 এখানে 8 বসানোর পর দ্বিগুণ বসানোর পর এখানে একটা খালি ঘর রাখবা, এই ডান পাশে একটা খালি ঘর রাখবা, এখানে এমন একটা সংখ্যা বের করতে হবে যে এই সংখ্যা, এই অঙ্ক দিয়ে এই পুরা সংখ্যাটাকে আবার গুণ করতে হবে। যেমন এখানে 8 বসাইছি, 8 কে আবার এই পুরা সংখ্যাটাকে গুণ করছি, গুণ করে গুণফল কত পাইছি? 704। चार এই 704 এখানে আমরা বসাই দেব, ঠিক আছে? এটা সমান বসাইতে হবে অথবা এর চেয়ে ছোট, যে আমরা যদি 7 দিয়ে গুণ করতাম, এখানেও 7 এখানেও 7 বসাইতাম, তাহলে কিন্তু 704 যে ছোট ছিল, এজন্য আমরা বাদ দিছি। যেহেতু 704ই পাওয়া গেছে, তাহলে আমরা 704ই এখানে বসাবো, বুঝছো? जी जी सर। এই যে, এখানে যাই বসাবো। স্যার কথা বোঝা যাচ্ছে না। বাকিরা কি বুঝতেছো কথা? নো স্যার। जी ना এবার কি বোঝা যায়? এবার কি বোঝা যায়? यस सर। আচ্ছা, यस सर। जी सर আচ্ছা, ঠিক আছে। আহ, তাহলে আমরা এখানে এখানে এমন একটা সংখ্যা বসাবো যেটা দিয়ে পুরা সংখ্যাটাকে গুণ করলে, এখানে এমন একটা অঙ্ক বসাবো যেটা দিয়ে পুরা সংখ্যাটাকে, এই সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ করলে এই 704-এর সমান অথবা 704-এর চেয়ে কি হবে? ছোট হবে। তো এখানে যেহেতু সমানই পাওয়া গেছে 704, 8 দিয়ে গুণ করার পর তাহলে আমরা এখানে 8 বসাই দিব, আর এখানে এই যে গুণফলটা বসাই দিব, ঠিক আছে? এবং এখানে যে 8 বসাইলাম, এই 8টা এখানেও বসাইতে হবে, ঠিক আছে? বুঝছো? বুঝছো কি? जी सर আচ্ছা, यस सर। তাহলে এই যে আমরা 48 পাইলাম, এটাই আমাদের আনসার। এ কারণে এখানে ভাগশেষ শূন্য চলে আসছে, 704 থেকে 704 বিকল্প শূন্য, যখনই শূন্য চলে আসবে তখন আমাদের কাজ শেষ, তখন এই যে ডান পাশে এই যে 48 আছে এটাই আমাদের বর্গমূল হবে, এটা আমরা লিখে দেব, শেষ। একটু কঠিন, কিন্তু যখন বারবার প্র্যাকটিস করবা এগুলা তো ইজি পারবা, ঠিক আছে? তাহলে একটা অঙ্ক, আহ, আজকে যদিও আমাদের খুব বেশি সময় নাই, আহ, আচ্ছা, আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক একটু খালি দেখি, একটু দেখি আমরা, যা বাকি অঙ্কগুলো তাহলে করতে পারবো। যে আমাদের এখানে তো জোড়া জোড়া মিল আছে, হ্যাঁ, এখানে জোড়াগুলা মিল আছে, দেখো, জোড়াগুলা মিল আছে, কিন্তু জোড়া যদি মিল না থাকে তখন আমরা কি করব? যেমন 3 শতক হাজার, হ্যাঁ, একক দশক শতক হাজার, 31,684,
31,684। এইটার বর্গমূল আমাদেরকে যদি বের করতে দেয় তাহলে কিভাবে করব? এটার বর্গমূল যদি আমাদের বের করতে দেয় তাহলে আমরা কিভাবে করব? তো আমাদের প্রথম কাজ ছিল কি, ডান দিক থেকে দাগ দিব। মনে আছে? মনে আছে কি? ডান দিক থেকে আমরা দাগ, রেখা চিহ্ন দিব এই যেরকম। ঠিক আছে? প্রতিটা জোড়ার উপর। এখানে 3 যেহেতু জোড়া ছাড়া, তো এখানে রেখা চিহ্ন আমাদের না দিলেও কোনো সমস্যা নাই, আমরা দিব না। ঠিক আছে, এটা আমরা একটা সংখ্যায় বিবেচনা করব। তো প্রথম তারপর কাজ কি আমাদের, এই যে ডান পাশে খাড়া দাগ দিতে হবে। কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। তাহলে আমাদের কাজ কি, প্রথমে আমরা রেখা চিহ্ন দিব জোড়ায় জোড়ায়। ঠিক আছে, ডান দিক থেকে শুরু করব। তারপর কাজ হচ্ছে খাড়া টান দিব। তারপর কাজ হচ্ছে কি, এই যে আমরা কি করছিলাম, 23-এর চেয়ে ছোট বর্গ সংখ্যা নিয়েছিলাম, 23-এর সমান অথবা 23-এর চেয়ে ছোট নিতে হবে। দেখো, 3-এর চেয়ে ছোট, 3 কি বর্গ সংখ্যা? 3 কি বর্গ সংখ্যা? আমরা একটু দেখে নিই 3 কি বর্গ সংখ্যা কিনা। 3 কি বর্গ সংখ্যা কিনা? 1 গুণ 1 গুণ করলে 1 পাওয়া যায়, 2 কে 2 দিয়ে গুণ করলে 4 পাওয়া যায়। তাহলে 1 4-এর মাঝে কোনো বর্গ সংখ্যা নাই। 1 এবং 4-এর মাঝখানে কিন্তু কোনো বর্গ সংখ্যা নাই, কারণ 1-এর পরেই 4 বর্গ সংখ্যা। ঠিক আছে, 1-এর পরেই 4 বর্গ সংখ্যা, তাহলে 3 কিন্তু বর্গ সংখ্যা না। 4 বর্গ সংখ্যা, 1 ও বর্গ সংখ্যা, কিন্তু 3 বর্গ সংখ্যা না, কারণ 1 এবং 4-এর মাঝখানে কোনোদিন বর্গ সংখ্যা থাকবে না, পূর্ণবর্গ সংখ্যা থাকবে না। দেখো, 3 গুণ 3 সমান 9। 9 কিন্তু বর্গ সংখ্যা, কিন্তু এদের মাঝখানে যে 5 আছে, 4 এবং 9-এর মাঝখানে যে 5 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, এরা কিন্তু কেউই পূর্ণবর্গ সংখ্যা না। কথা কি বুঝছো? জি স্যার, হ্যাঁ, জি 1 4 9 এরা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখো, 3 পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে 3-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা কি? 1। তাহলে আমরা লিখব, এখানে আমরা 1 পূর্ণবর্গ সংখ্যা লিখব। তাহলে 1-এর বর্গমূল কি? 1-এর বর্গমূল হচ্ছে 1। এই 1 আমরা ডান পাশে বসাবো এই খাড়া চিহ্নের। এটুক বুঝছো? এটুক বুঝছো সবাই? বুঝছো? এখানে কোনো এই পর্যন্ত ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এরপর আমরা কি করছিলাম এখানে? এরপর আমরা এখানে কি বিয়োগ করছিলাম? এখানেও আমরা বিয়োগ করব। এখানেও আমরা বিয়োগ করব। ঠিক আছে, বিয়োগ করব। 3 থেকে 1 বিয়োগ করলে 2। দেখো, এরপরে কিন্তু একটা নামানো যাবে না, ওই যে পুরা জোড়া নামাইতে হবে। 16, 216। ঠিক আছে, এরপর আমরা বাম পাশে আবার এই খাড়া টান দিব, খাড়া টান দিব। ঠিক আছে, বাম পাশে, এবার কিন্তু ডান পাশে না। প্রথমটা ডান পাশে, পরের গুলা বাম পাশে হবে। এখন তারপর কি করছিলাম, এই যে 4-এর দ্বিগুণ 8 বসাইছিলাম, এখানেও 1-এর দ্বিগুণ 2 বসাবো। এখানেও 1-এর দ্বিগুণ 2 বসাবো। বুঝছো? এইটুক কি সবাই বুঝছো? জি স্যার। হ্যাঁ। ইয়েস। এখন আমরা এই যে ডান পাশে যে খালি ঘর আছে, মানে খালি জায়গা রাখতে হবে। এখানে এমন একটা অঙ্ক বের করতে হবে যে এটা, এমন একটা অঙ্ক বের করতে হবে যে এটা দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করলে 216 বা 216 এর কম হবে। যেমন এখানে বের করছিলাম 8। 8 বসাইলে পুরো সংখ্যাটাকে গুণ করলে 704-এর সমান হয়েছে। তো এখানেও আমরা দেখবো যে সমান পাই কিনা। সমান না পাইলে ছোট বর্গ সংখ্যা নিব। ঠিক আছে, তো আমরা দেখি যে ছোট, মানে সমান পাওয়া যায় কিনা। আমরা একটু গুণ করে করে দেখি। যেমন ধরো, আমরা যদি 2-এর পাশে কত বসাই, 2-এর পাশে যদি 5 বসাইলাম, 5 বসাইলে কত হয় আমরা একটু দেখি। 5 দিয়ে গুণ করে 5 25-এ কত হয়? 125। 25 গুণ 5 সমান 125। 125 অনেক ছোট হয়ে যায়, তাহলে 5 নেওয়া যাবে না। 6 দিয়ে দেখি, 6 দিয়ে দেখি কত হয়। 6 26, 6 26, 26 গুণ 6 কত আসে? 156, তাও ছোট। 7 দিয়ে দেখি, এক, 27 গুণ 7 কত আসে? 189। 189, 7 দিয়ে 189 আসে। 7 দিয়ে গুণ করলে 27, 7 দিয়ে গুণ করলে 189 আসে।
আচ্ছা, তাহলে 8 দিয়ে দেখি, 8 দিয়ে কত আসে? 28 গুণ 8 কত আসে? 224। 28 গুণ 8 সমান 224 আসে। 224 তো 216 এর চেয়ে বড়। 224 216 এর চেয়ে বড়। তাহলে কিন্তু হইল না, বড় নেওয়া যাবে না, 224 নেওয়া যাবে না, ছোট নিতে হবে। 189 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, 189 পূর্ণবর্গ সংখ্যা। সরি, আমরা যে গুণফল পাইলাম 7 দিয়ে 27কে গুণ করলে যে 189 গুণফল পাইলাম, সেই গুণফলটা আমরা এখানে বসাইতে পারবো, কারণ 216 এর চেয়ে ছোট, বড় নেওয়া যাবে না। 216 এর চেয়ে ছোট, এখানে আমরা 7 বসাবো। 7 বসাইলে কত পাবো? 7 দিয়ে 27কে গুণ করলে পাবো হচ্ছে 189, 189 পাবো। ঠিক আছে? তো এইখানে যে 7 বসাইলাম, এখানেও কিন্তু 7 বসাইতে হবে। এই যে আমরা এখানে 8 বসাইছিলাম, এখানেও 8 লিখছিলাম। বুঝছো? বুঝছো এই পর্যন্ত? ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এরপর কি বিয়োগ করতে হবে? এরপর কি আবার বিয়োগ করতে হবে। এই যে 216 থেকে আগে যেরকম বিয়োগ করছিলাম, এখানেও বিয়োগ করতে হবে। যে এখানে বিয়োগ করে বিয়োগফল শূন্য পাইছিলাম, এখানে বিয়োগ করলে দেখি বিয়োগফল কত আসে। 216 বিয়োগ হচ্ছে 189, 27, 27, 27 আসে, বিয়োগফল 27। এখন আমরা কি করব? এই যে আবার এক জোড়া নামাইতে হবে, এক জোড়া বাকি আছে, এই এক জোড়া নামাইতে হবে। ঠিক আছে? নামাইতে হবে, এবং আবার খাড়া দাগ হবে, আবার খাড়া দাগ হবে, ওই দাগের নিচে আরেকটা খাড়া দাগ হবে। এখন এই যে 17 পাইলাম, 17-র দ্বিগুণ, এখানে ভাগফলে 17 আছে, 17-র দ্বিগুণ কত? 34। আগে কিন্তু এই যে একের দ্বিগুণ 2 বসাইছিলাম, এখন 17 আছে, 17-র দ্বিগুণ আমরা এখানে বসাবো, 34। বুঝছো? বুঝছো কি? এখানে 34 বসাইছি, এখানে কিন্তু আমরা শূন্য, ভাগশেষ শূন্য চলে আসছে, এই জন্য আমরা কাজ শেষ। কিন্তু এখানে তো শূন্য আসে নাই, আরো সংখ্যা আছে, এগুলো নামাইছি। এই জন্য এখানে যে সংখ্যাটা আছে ওইটার দ্বিগুণ, এইভাবে যত সংখ্যাই থাকবে, মানে যত আমরা নিচে যাব ততই কি দ্বিগুণ দ্বিগুণ বসাইতে হবে, যা থাকবে তার দ্বিগুণ এখানে বসাইতে হবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে দ্বিগুণ এভাবে আমরা বসাবো। তাহলে এখানে 34 আসছে। এখন এইখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে বা অঙ্ক বসাইতে হবে, যেটা দিয়ে গুণ করলে এটার কাছাকাছি যাবে বা সমান হবে, এটার সমান হবে, এটা সমান হবে। তো আমরা একটু বারবার বসায় বসায় দেখতে হবে যে সমান যায় কিনা। হ্যাঁ, আমরা যদি এখানে 7 বসাই, এখানে যদি 6 বসাই, দেখি 6 বসাইলে কত আসে। 346 গুণ 6, দেখি কত আসে। 346 গুণ 6 কত আসে? 2076, 2076। আহ দেখি 7 বসাই, দেখি কত আসে। 347 গুণ 7 কত আসে? 2400, 429। 347 গুণ 7 কত আসে? 2429। স্যার এখানে 8 বসাতে হবে। 8 বসাতে হবে। আচ্ছা, আমরা দেখি 8 বসাই। 8, 8, 2784, হ্যাঁ মিলে গেছে। এই যে 348 গুণ 8 যদি বসাই, তাহলে আমাদের আসে 2784, 2784, মানে যে এখানে মিলে গেছে। বুঝছো? তাহলে এখানে যদি আমরা 8 বসাই, তাহলে এবং 8 দিয়ে এই যে 348কে গুণ করলে 2784 আসে, এবং ভাগশেষ কত? শূন্য। এবং এখানে 8 আর বসাইছি, এই 8টা এখানেও দিতে হবে। আগে এই যে এখানে 8 বসাইছিলাম, 8 দিছিলাম, এখানে 8 আছে, এখানে জন্য এখানেও 8 বসাইতে হবে। বুঝছো কি? তাহলে এটাই আমাদের নির্ণেয় আনসার, এটাই আমাদের। সুতরাং 3, 1, 6, 8, 4-এর বর্গ মূল কত পাইলাম? 178। ঠিক আছে? বুঝছো আয়েশা সানিয়া? জি স্যার বুঝেছি। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে,
পিডিএফ বা বই থেকে তোমরা করবা, সেটা হচ্ছে অনুশীলনের 1 নং মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, 8 নাম্বার পৃষ্ঠা। হ্যাঁ, তোমরা পিডিএফটা দেখে নিবা, যাদের কাছে বই নাই পিডিএফটা দেখে নিবা। পিডিএফটা দেখে 8 নাম্বার পৃষ্ঠার 1 নং এবং 2 নং মৌলিক গুণনীয়কের সাহায্যে, হ্যাঁ, মৌলিক গুণনীয়কের সাহায্যে এবং ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, হ্যাঁ, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, এই দুইটা পদ্ধতি আমরা আজকে কিন্তু আলোচনা করছি কিভাবে বর্গমূল বের করতে হয়। তো এই দুইটা পদ্ধতিতে এক্সারসাইজ করবা, যে অনুশীলনীতে 1 নং এবং 2 নং, ঠিক আছে? চারটা চারটা মোট 8টা অঙ্ক দেওয়া আছে, এগুলো বাসায় প্র্যাকটিস করবা। যদি কোথাও না বুঝো না আমাকে জানাবা, আমি পরে ক্লাসে করিয়ে দিব। তাহলে আজকে এই পর্যন্তই, আমাদের ক্লাস অলরেডি টাইম ওভার। কোনো প্রশ্ন আছে, বুঝো না এরকম কিছু, কোনো প্রশ্ন আছে? আয়শা, সানিয়া? No, sir. ঠিক আছে, তোমরা হোমওয়ার্ক গুলা কি বুঝছো? জি স্যার, বুঝে। ঠিক আছে, তাহলে আগামী দিন হোমওয়ার্ক গুলা করে তোমরা ফেসবুক গ্রুপে দিবা, হ্যাঁ, গ্রুপের লিঙ্কটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি, ওই গ্রুপে পোস্ট করে দিবা। যেগুলা করছো হোমওয়ার্ক সেগুলো পোস্ট করে দিবা, ওখান থেকে আমি দেখে নিব। ঠিক আছে, গ্রুপটাতে দেখে নিবা। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই।